দেখি না বাংলাদেশে হ্যাঁ মোবাইল দাও বড়টা হবে ওই কেটে গেছে সুশাসনের কোনো কোশ্চেন কি কনফিউশন আছে? সুশাসনের কোনো কনফিউশন থাকলে বলেন। সুশাসনের কোনো কনফিউশন থাকলে বলেন। জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনারা ভালো আছেন? সুশাসন নিয়ে কথা বলি, আমরা একটু ইতিহাসের কয়েকটা বিষয় বাকি আছে সেটা দেখি। আমরা মৌর্যগুপ্ত দেখেছিলাম, এবারে পাল। বা আগের মতো জাস্ট সেন্টেন্সগুলো লিখি, মানে তথ্যগুলো লিখি। 756 থেকে 1161। 756 একটু দুইবার লিখি। 756 থেকে 1075 ও 1082 থেকে 1161। 1082 থেকে 1161। প্রথম বংশানুক্রমিক শাসন ব্যবস্থা। প্রথম বংশানুক্রমিক রাজবংশ। সুশাসনের কোশ্চেনের জন্য আমি যখন বলবো তখন আপনারা কোশ্চেনগুলো করবেন। আমরা ইতিহাসটা শেষ করে, অর্থাৎ এটা কিছু আলোচনা বাকি আছে প্রাচীন আমলের, এরপরে কয়েকটা এক্সারসাইজ করে তারপরে আমরা সুশাসনে যাব।
400 বছর। বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ। চিত্রশিল্প ও পালি ভাষা লিখলে হবে। ধর্মপাল, 781 থেকে 821। দেবপাল, 821 থেকে 861। এরপরে নারায়ণ পাল, সুশাসনের কোশ্চেনগুলো একটু হোল্ড করেন, আমি দেখে উত্তর দেব, মানে আপনাদের প্রশ্ন দেখে উত্তর দেব। নারায়ণ পাল, রামপাল লাগবে না, মদন পাল। আচ্ছা, এইটা লেখেন। 756 থেকে 1075 ও 1082 থেকে 1082 থেকে 1161। 1082 থেকে 1061 প্রথম বংশানুক্রমিক রাজবংশ, 400 বছর। বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ। চিত্রশিল্প পালি ভাষা। ধর্মপাল 781 থেকে 821। দেবপাল 821 থেকে 861। নারায়ণ পাল, আর আছে মদন পাল। মদন পাল এখানে লিখব, ওখানেও লেখা যাবে। আচ্ছা, আসেন এখন 756, এটা হলো গোপাল। এই গোপাল ইনি হলেন প্রতিষ্ঠাতা। তাহলে পাল বংশের অন্য কালিতে লিখলে ভালো হয়, নিচের তথ্যগুলো অন্য কালিতে লিখলে বেশি ভালো হয়। গোপাল হলো প্রতিষ্ঠাতা, উনি 781 পর্যন্ত থাকেন। 781 পর্যন্ত। ইতিহাস বইতে আছে 756 থেকে 781, 27 বছর ক্ষমতায় ছিলেন। কেমনে 27 বছর হয় জানি না, হয়তো বিয়োগ করলে আপনার 25 হয়, হয়তো 26 বলতে পারেন। 27 কেমনে হয়? 1075 এই সময় ছিল দ্বিতীয় মহিপাল। 1075 সালে ছিল দ্বিতীয় মহিপাল, এবং 1075 থেকে 1082 কৈবর্তরা ক্ষমতায়। এটা 1077 হবে না 70 থেকে 70 হবে। যেটা খুঁজে পেলাম সেটা হলো যে ইতিহাস বইয়ের তথ্য মতে, অর্থাৎ দ্বিতীয় মহিপালের পতন আর এই 82 সালে রামপালের আগমন, এই মাঝখানে কৈবর্তরা ক্ষমতায় ছিল। তাহলে 1075 থেকে 1082 পর্যন্ত কৈবর্তগণ ক্ষমতায়। 1082 সালে ক্ষমতায় আসছেন রামপাল। ক্ষমতা আসছেন 1082 সালে। রামপাল ক্ষমতা আসেন 1082 সালে, এবং তাকে বলা হয় সর্বশেষ সফল শাসক। এই সাম্রাজ্যের সর্বশেষ সফল শাসক রামপাল। সর্বশেষ সফল শাসক। সফল মানে
এই রামপাল কৈবর্তদের পতন করেন, পতন করে। তাহলে কৈবর্ত যেটা আগের ক্লাসে বলছিলাম, যেটা জেলে সম্প্রদায়, এই কৈবর্তরা দ্বিতীয় মহিপালকে পরাজিত করে বরেন্দ্র অঞ্চলে ক্ষমতায় আসে। ক্ষমতায় ছিল বরেন্দ্র অঞ্চলে ক্ষমতায় আসে। 7 বছর ক্ষমতায় ছিল। 1082 সালে রামপালের নিকট পতন হয়। আপনারা কৈবর্ত বিদ্রোহ নিয়ে 6-7 বইতে লেখা আছে 1082 সালে কৈবর্তদের পতন হয়। 9-10 বইতে 1082 লেখা আছে, কিন্তু বাংলা পিরিয়ড লেখা 70 থেকে 77। আমরা বাংলা পিরিয়ডের মানে এটার প্রমাণ পাই না, এটার প্রমাণ পাওয়া যায়। রামপালের নিকট পতন হয় 1082 সালে। 1161 সালে 1161, এখানে 2টা লেখার মানে হলো মাঝখানে 7টা বছর পালদের হাতে ক্ষমতা ছিল না। এই সময়ে এটা ওদের কাছে চলে যায়, কৈবর্তদের কাছে। 1161 সালে শেষ হয় ক্ষমতা মদন পাল। এই মদন পালের ক্ষমতা শেষ হয়। আর এই মদন পাল হলো সর্বশেষ, এটা হলো সফল শাসক বললে রামপাল, সর্বশেষ মদন পাল হলো সর্বশেষ রাজা। পাল সাম্রাজ্যের সর্বশেষ রাজা মদন পাল। আর পাল বংশের যদি বলা হয় যে 1075 পর্যন্ত সর্বশেষ শাসককে দ্বিতীয় মহিপাল, 1075 পর্যন্ত সর্বশেষ শাসক দ্বিতীয় মহিপাল। আর রামপাল হলো সর্বশেষ সফল শাসক, অর্থাৎ তিনি পতন করেন। ওনার সময় ভালো ছিল 1082, উনি ক্ষমতায় ছিলেন 1082 থেকে 1124 পর্যন্ত। রামপালের বিষয়টা একটু এখানে লিখে নেন, 1082 থেকে 1124। আপনার খাতায় কিন্তু এরকম ভিন্ন কালিতে দাগ দিয়ে অ্যারো করে লিখতে হবে। আপনি হয়তো মনে করতে পারেন এখন মনে থাকবে না, কিছুক্ষণ পরে আপনি যখন আবার দ্বিতীয়বার রিভিশন দিবেন তখন মনে থাকবে, ইনশাল্লাহ মনে থাকবে। এখানে কাহিনী শেষ। প্রথম বংশানুক্রমিক রাজবংশ সেটাই হলো পাল বংশ। প্রথম বংশানুক্রমিক রাজবংশ, বংশানুক্রমিক কারণ হলো পালদের পরপর আসছে সেনরা, সেনদার পরে আসছে তুর্কিরা, তুর্কিদের পরপর আসছে সুলতানিরা, সুলতানিদের পরপর আসছে আফগানরা, আফগানদের পরপর আসছে মুঘলরা, মুঘলদের পরপর আসছে ইংরেজরা। মুঘল পর্যন্ত, অর্থাৎ এই জায়গা থেকে পাল থেকে শুরু হয়ে একেবারে মুঘল পর্যন্ত প্রায় 900 বছর যাবৎ ক্ষমতা পালাক্রমটা বংশানুক্রমিক হয়েছে। তার মানে কি কি হয়েছে দেখেন, আমরা সেটা একটা সিরিয়াল নেই। পাল থেকে আসছে সেন, সেন থেকে আসছে তুর্কি, তুর্কি থেকে আসছে সুলতানি, সুলতানি থেকে আসছে আফগান, আফগান থেকে আসছে মুঘল, আফগান থেকে আসছে মুঘল। 756-তে আসছে পালরা, 1061-তে আসছে সেনরা। সেনদের মধ্যে বললাম এই পালদের মধ্যে কিছু সামন্ত ছিল, সেই সামন্তদের একজন ছিল সামন্ত সেন। তিনি এই পাল আমলেই ক্ষমতায় এসে আসেন এবং তিনি অল্প একটু জায়গায় থাকেন। হেমন্ত সেন তিনি প্রথম জয় করেন। আর এই মদন পালের পতন ঘটাইছে বিজয় সেন, বিজয় সেনের নিকট পরাজিত। বিজয় সেনের মানে এরা বিশ্বাসঘাতক আর কি। বিজয় সেনের নিকট পতন। এই সেনরা ছিল দাক্ষিণাত্যের কর্ণাটকে। কমেন্ট দেখা যায়? কোনো কমেন্ট ক্লোজ হয়ে বস, গুরুত্বপূর্ণ কমেন্টের আমাকে ডাক দিছে। বিষয়টা হলো দাক্ষিণাত্যের কর্ণাটকে ছিল সেনরা। আমি সেনদের সম্পর্কে একটু বলি। এই দেখেন, এইটা হলো বাংলা, এই যে আমার বাংলা, এই জায়গাটা ছিল দাক্ষিণাত্য। এই দাক্ষিণাত্যের কর্ণাটকটা ছিল এই জায়গায়। এই জায়গাটা হলো কর্ণাটক, বর্তমান বেঙ্গালুরু যেখানে। এই কর্ণাটক জায়গাটা এখানে, যেটা বর্তমান বেঙ্গালুর। এই জায়গা তাদের আদিবাস ছিল সেনদের। তারা কাজ করতে বাংলায় আসছেন। বাংলায় এসে তারা সামন্ত হয়েছেন, মানে সামন্ত হিসেবে তাদেরকে অধিকার দিতে, তোমরা এই জায়গার টাকা উঠাবো, ওকে তোমরা টাকা দিবা। অর্থাৎ ভূস্বামী বানায়, ভূমির মালিক হিসেবে বানায়, খাজনা দিত আর কি। খাজনা
সংগ্রহ কালেক্ট করতো আর কি। সেই জায়গায় তারা এখানে এসে তারা বিশ্বাসঘাতকতা করে পালদের পরাজিত করে ক্ষমতা নেয়। ব্যাপারটা বুঝতে পারছি? বেসিক্যালি দাক্ষিণাত্যের কর্ণাটক ছিল তাদের আদিবাস। সেনদের আদিবাস যদি প্রশ্ন আসে তাহলে দাক্ষিণাত্যের কর্ণাটক। আর এরা বেসিক্যালি এরা কাজ করতে আসছিল, কাজ করতে এসে তারা কিন্তু দখল করে ফেলছে। দেখেন, সেনদের শাসন ব্যবস্থা শেষ হওয়ার পর 1204 সালে তুর্কিরা আসে। তুর্কিরা কিন্তু আনুষ্ঠানিকভাবে ক্ষমতা পায় 1225 সালে। 24 সালে তারা লক্ষণ সেনকে পরাজিত করে। 1225 সালে গিয়ে তারা সরাসরি ক্ষমতায় আসে। কিন্তু 1204 সালে শুরু হয়, সূত্রপাতটা লিখতেছি। তুর্কিদের শেষ হওয়ার পরই সুলতানিরা আসে 1338 সালে। এরা পাক্কা 2 বছর ছিল। 1338 সাল থেকে 1538 পর্যন্ত ক্ষমতায় ছিল। আফগানরা আসছে 1538 সালে। এরা বেশি দিন থাকতে পারে নাই। 1576 সালে মুঘলদের নিকট পরাজিত হয়। বাংলায় মুঘলরা আসছে 1576 সালে। এই বংশানুক্রমিক শাসনটা একটার পর একটা বংশ ক্ষমতায় আসছে। এই জন্য বলা হয় বংশানুক্রমিক শাসনের মানে ইয়াটা ঘটাইছে হলো পালরা। এখন যদি বলেন ভাই তাহলে গুপ্তর পর পাল আসছে, তাহলে গুপ্তরা কেন হবে না? কারণ গুপ্ত আর পালদের মধ্যে কিন্তু মাঝখানে কত প্রায় 200 বছরের মতো গ্যাপ ছিল, এক পরপর আসে নাই। এই জন্য পাল, সেন, তুর্কি, সুলতানি, আফগান, মুঘল। আর এই মুঘলদের পর বাংলায় আসছে ইংরেজরা। আর সেই ইংরেজরা আসছে 1765 সালে। ক্ষমতা নিচ্ছে 1765, কিন্তু 1757 সালে স্বাধীনতা মানে সিরাজউদ্দৌলার পতন হয় এবং 57 সাল থেকে 65 সাল পর্যন্ত বাঙালিদের হাতেই ক্ষমতা থাকে, মীর জাফর এবং মীর কাসিম। এরপরে দেওয়ানি লাভ করে 1765 সালে ইংরেজরা, লর্ড ক্লাইভ তিনি গভর্নর হয় বাংলার। এরপর এই বাংলায় কিন্তু তখনও কিন্তু নবাব ছিল, কিন্তু গভর্নরের পোস্ট বড় ছিল। আর নবাবকে ছোট করে দেওয়া হয় সেই একটা সন্ধির মাধ্যমে। সেই সন্ধিটায় মানে ইংরেজদের জয় হয় আর নবাবদের পরাজিত হয়। আমরা মধ্যযুগে আসলে তখন ওগুলো আমরা আলোচনায় ফেলাতে পারবো। এরপরে দেখেন 400 বছর, তার মানে পালরা ক্ষমতায় ছিল 400 বছর। এখানে যদি বলেন বছর, এই পালরা ছিল প্রায় 400 কি 400 বেশিও। ওই যে 1161, মাঝখানে আবার 5 বাদ দিলে কিন্তু সমান 756 না, মাঝখানে আবার 7 বাদ দিলে কিন্তু ওই 400 বছরে। 400 বছর ছিল ক্ষমতায় পালরা। সেনরা ছিল 200 বছর। তুর্কিরা ছিল 130 বছরের বেশি। সুলতানিরা ছিল পাক্কা 200 বছর। আফগানরা ছিল মাত্র 38 বছর। আর মোগলরা ছিল বাংলায় 1576 থেকে 1765, 190 বছর। আবার ইংরেজরাও ছিল বাংলায় সেই 190 বছরের বেশি। ওদের ধরা হয় 1757 থেকে, কিন্তু মূল শাসনটা শুরু হয়েছে 1765 থেকে। তাহলে সেক্ষেত্রে যদি 1757 ধরে 190 বছর। এই হলো অবস্থা কি যে তাদের শাসনামল। এখন আসেন বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটা? বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ পাল বংশ। বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ। চিত্রশিল্প, পালি ভাষা এর বিকাশ ঘটে এই আমলে। এই পাল আমলে চিত্রশিল্প এবং হলো পালি ভাষার বিকাশ ঘটে। এই চিত্রশিল্পের একটা মানে বিখ্যাত একটা চিত্রকর্ম ছিল, সেটার নাম হলো অষ্টসহস্রিক। সহস্রাশিকা, সহস্রিকা, প্রজ্ঞা, পারমা, পারমিভক্ত, প্রজ্ঞা পারমিভক্ত বা প্রজ্ঞা পারমিতা ভক্ত। এই প্রজ্ঞা আর এই অষ্টসহস্রিকা দেখলেই মনে থাকবে, মানে অষ্টসহস্রিকা, প্রজ্ঞা পারমিভক্ত। এইটাই হলো চিত্রশিল্পের শ্রেষ্ঠ নিদর্শন। আর এর পৃষ্ঠপোষকতা করত রামপাল। এরপরে আসেন
তাহলে সেনদের আদিবাস ছিল দাক্ষিণাত্যের কর্ণাটকে, এই জন্য এটা আঁকছিলাম। ধর্মপাল তিনি 40 বছর ক্ষমতায় ছিলেন। ধর্মপাল এবং দেবপাল দুইজন পরপর 40 বছর ক্ষমতায় ছিলেন। 40 বছর ক্ষমতায় ছিলেন। আর এই ধর্মপাল ছিল সবচেয়ে শ্রেষ্ঠ শাসক। সবচেয়ে শ্রেষ্ঠ শাসক ছিল ধর্মপাল। তাহলে পালদের শ্রেষ্ঠ শাসক ছিল ধর্মপাল। এই ধর্মপালই আপনার পাহাড়পুর নির্মাণ করছে নওগাঁয়। পাহাড়পুরের নির্মাতা, পাহাড়পুর যেটা নওগাঁয় সোমপুর বিহার নাম শুনছি, তিনি এই পাহাড়পুর নির্মাণ করছেন এবং শ্রেষ্ঠ শাসক। আর তার অনেকগুলো উপাধি ছিল, যেমন ছিল পরমেশ্বর, তারপরে ছিল রাজাধিরাজ, মহারাজাধিরাজ অনেকেরই নাম ছিল। এটা শশাঙ্ককেও ডাকা হইতো। তারপর আরেকজন রাজা আছে ত্রৈলোক্য চন্দ্র, তাকেও ডাকা হইতো। ত্রৈলোক্য চন্দ্র, তারও উপাধি ছিল মহারাজাধিরাজ। আর ছিল পরম ভট্টারক, এটাও তার একটা উপাধি ছিল, পরম ভট্টারক, এটাও তার একটা উপাধি ছিল। এরপরে দেবপাল, এই দেবপাল সাম্রাজ্য বিস্তার করে। দেবপাল সাম্রাজ্য বিস্তারকারী এবং পাল সাম্রাজ্যের সবচেয়ে বেশি বিস্তার ঘটায় দেবপাল। দেবপালের সময় সবচেয়ে বেশি সাম্রাজ্য বিস্তার লাভ করে এবং এই দেবপালই ময়নামতি নির্মাণ করে। ময়নামতি নির্মাণ করে দেবপাল। কিন্তু ময়নামতি এখানে সবচেয়ে বেশি সময় কারা ছিল? সেনরা। ময়নামতি নির্মাণ করেছে দেবপাল। এরপর আছে নারায়ণপাল। এই নারায়ণপাল হলো 54 বছর ক্ষমতায় ছিল। সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিল নারায়ণপাল। আর বেশি সাম্রাজ্য বিস্তার করেছে দেবপাল এবং ময়নামতি নির্মাণ করেছে দেবপাল। আর ধর্মপাল হলো শ্রেষ্ঠ শাসক, পাহাড়পুর নির্মাতা হলো উনি। আর রামপাল তিনি একটা কাজ করেছেন, তিনি হলেন জগদ্দল বিহার করেছেন। এই জগদ্দল বিহার এর নির্মাতা হলো জগদ্দল বিহার, যেটা নওগাঁয়। এই জগদ্দল বিহার নির্মাণ করছে, জগদ্দল বিহার নির্মাতা হলো রামপাল। আর সোমপুর বিহার নির্মাণ করে ধর্মপাল। আর জগদ্দল বিহার রামপাল। এই প্রাচীন বাংলার জগদ্দল বিহার, এ হলো পাহাড়পুর নির্মাতা, আর এ হলো ময়নামতি নির্মাতা। তিনটা একটু এক পলক দেখে নেন। রামপাল, জগদ্দল বিহার, ধর্মপাল হলো সোমপুর বিহার, আর দেবপাল হলো ময়নামতি। মদনপাল, সে ছিল সর্বশেষ শাসক। মদনপাল বিজয় সেনের কাছে পরাজিত হয়, বিজয় সেনের নিকট পরাজিত, এবং তিনি ক্ষমতায় ছিল, তার ক্ষমতার ছিল 1143 থেকে 1161। যারা খুব খেয়াল করে শুনছেন, আই থিঙ্ক তাদের কাছে জটিল লাগতেছে না, আর যারা শিখতেই চাচ্ছেন না তাদের কাছে কিন্তু জটিল লাগতেছে। উপরে কি ঘুরাই দিচ্ছে? নিচে উপরে লেখা তো দেখা যায় না, ওটাই তো দেখতে হবে। তার নিচে দাগ দিয়ে দেবে, ক্যামেরা একটু পিছনে নিলেই তো হয়ে যায়।
আগে তো ঠিকই ছিল। দেখছো আমাকে এখনো বলতেছে যে ক্যামেরা একটু পিছিয়ে নেন। উপমহাদেশে বাবর আসছে 1526 সালে, আর মুঘলরা আসছে বাংলায় 1576 সালে। সোমপুর এবং পাহাড়পুর, আসলে পাহাড়পুরের পূর্ব নাম সোমপুর বিহার। পাহাড়পুর তো বর্তমান নাম, আগে ছিল সোমপুর বিহার, একই কথা। পাহাড়পুর তো এখন থানাও হয়ে গেছে, এখন তো পাহাড়পুর একটা এলাকা, কিন্তু ওই সোমপুর বিহারের নামই বর্তমানে পাহাড়পুর। সিন্স 1955 তখন থেকে এটা পাহাড়পুর আবিষ্কার করছে, ওখানে খনন করে আবিষ্কার করছে। ক্লিয়ার? এনি কোশ্চেন সো ফার এখান থেকে? পাল আমল থেকে কোনো কোশ্চেন? এখন আমার প্রশ্নের উত্তর দেন। কৈবর্ত বিদ্রোহ, এই কৈবর্তদের দমন করেছে কে? কৈবর্তদের দমন করে কে? দ্বিতীয় মহিপাল নাকি রামপাল? কৈবর্তদের পতন করে কে? এটা ত্রৈলোক্যচন্দ্র। ত্রৈলোক্যচন্দ্র অর্থাৎ মহারাজাদের রাজ ত্রৈলোক্যচন্দ্র এটা, আবার এটাও এটা, মানে রাম ধর্মপালের উপাধি মহারাজাধিরাজ, আর মহারাজাধিরাজ নামে আর একজনকে ডাকা হতো ত্রৈলোক্যচন্দ্র, আরও একজনকে ডাকা হতো মহারাজাধিরাজ নামে শশাঙ্ক। শশাঙ্ক, ত্রৈলোক্যচন্দ্র, ধর্মপাল, তিনজনের উপাধি মহারাজাধিরাজ। আচ্ছা এখন বলেন, ক্যামেরা তো এটাই সুন্দর, তো কাছে নেওয়া তো দরকার পড়ে না, কত সুন্দর আসছে এখানে। কোন সাইড দরকার নাই, এটাই খালি পণ্ডিতি করে, এই জন্য বোর্ডগুলো ইয়ে হয়ে যায়। আচ্ছা এখন আমার পরের প্রশ্নের উত্তর দেন। ময়নামতি নির্মাণ করছে কে? ময়নামতি, ময়নামতির নির্মাতা কে? ময়নামতির নির্মাতা কে? ময়নামতির নির্মাতা কে? ময়নামতির নির্মাতা দেবপাল। থ্যাংক ইউ ভেরি মাচ। দেবপাল ময়নামতির নির্মাতা। ওকে, দেবপাল, ঠিক আছে। পরের প্রশ্ন। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 3। এখন বলেন, সর্বশেষ সফল শাসক কে? সর্বশেষ সফল শাসক, পাল সাম্রাজ্যের সর্বশেষ সফল শাসক। সর্বশেষ সফল শাসক কে? সর্বশেষ সফল শাসক কে? সর্বশেষ সফল শাসক কে? এই যে ক্লাসগুলো যারা করে না তারা যে কি করবে ভাই,
দেখবেন পরীক্ষাটা শেষ হবে, আপনাদের মধ্যে কি হবে জানেন? আপনাদের মধ্যে যে জিনিসটা হবে সেটা হলো, যারা ক্লাস করে তারা ভালো একটা প্রিলি পরীক্ষা দিবে এবং রিটেনে দেখবেন আবার নাইম বেকে খুঁজবে। আর যারা ক্লাস করবেন এর মধ্যে মাঝে মাঝে একবার আসবো, অতিথি পাখির মতো কোনো আপডেট নেই, কিছু নেই, গ্রুপে একবার তো অন্তপক্ষে একবার তো আপডেট নেবেন যে ক্লাস কয়টায়, পরীক্ষা কয়টায়। আমাদের না 2 দিন ধরে সময় একটু সমস্যা হয়েছে, 2 দিন বা 3 দিন, 7:30টায় তো মানে ক্লাস হয়। আর এই করবে কি জানেন, এই একটা বড় পোস্ট দিয়ে দেবে, নাইম ভাই অমুক, নাইম ভাই পড়ায় না, সেটা দান্দাবাজ, এই সেই বলবে। আর যে দেখবেন যে এখান থেকে ক্লাস করবে, ভালো করে খেয়াল করে লেকচার তুলবে, সে কিন্তু পিলি পরীক্ষাটা ভালো দেবে এবং ইনশাল্লাহ রিটেনেও ভর্তি হবে। এবং আপনি জানেন আমার 41তম ব্যাচে 41তমতে একটু অভিজ্ঞতা আমার একটু কম ছিল আর কি। এটা তো অনলাইনে ফার্স্ট 41তমতে একটা প্রবলেম ছিল যে মানে আমি বুঝতে পারতাম না যে আসলে কীভাবে পড়াতে হচ্ছে, বা আমি টেকনিক্যালি একটু উইক ছিলাম। আরেকটা বিষয়, যেটা সম্ভব হবে, যেটা এইভাবে ক্লাস নেওয়া সম্ভব, সেটা আসলে বুঝতে পারি নাই। কিছুটা ঝামেলা হয়েছে, কিন্তু আমি কিন্তু ঠিকই নিয়মিত পরীক্ষা নিয়েছি, নিয়মিত তাদের ক্লাস মাঝখানে গ্যাপ দিয়ে আবার 1 মাস ক্লাস নিয়ে আমি, বেসিক বিটার খুব ডিস্টার্ব করছিল, তারপরে তাদের আমি আবার শেষ পর্যন্ত শেষ করে দিয়েছি। এবং পরীক্ষার 4-5 দিন আগে আমি 40 মিনিটে সংবিধানটা সহজে বোঝাই দিয়েছি এবং 4টা কোশ্চেন আসছে, 4টা কোশ্চেনই সংবিধান ক্লাসে ছিল। এখন 41তম গ্রুপে যারা আছে তারা জানে। এবং তারা কী করছে, যারা ভালো পরীক্ষা দিচ্ছে তারা রিটেনে ভর্তি হয়ে গেছে। এবং রিটেনে আমার 41তম রিটেনে 1500 স্টুডেন্ট এখন পর্যন্ত রেজাল্ট দেয়নি, প্রিলিমিনারি রেজাল্ট দেয়নি। এবং রেজাল্টের আগেই আলহামদুলিল্লাহ এখানে 1500 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। এটা হলো বিষয়, মানে আপনারা ক্লাস করেন না, একটা প্রবলেম। তার মানে উত্তরটা কি দিয়েছেন, রামপাল যারা দিয়েছেন তাদের উত্তরটা সঠিক, লাস্ট কোশ্চেনে যারা রামপাল উত্তর করেছেন তাদেরটা সঠিক, রামপাল সঠিক হবে। ধর্মপাল হবে কেন? ধর্মপাল সর্বশ্রেষ্ঠ শাসক, কিন্তু সর্বশেষ সফল শাসক সেটা হলো রামপাল। এবং রামপালই কৈবর্তদের পতন ঘটায়। খেয়াল করেন, আমি ক্লাস শেষে আমি আপনাদের ক্লাস শেষে 20টার মতো এমসিকিউ আমি বোর্ডে দিব, 20টার মতো এমসিকিউ দেব। এবং সেখানে আমি ক্লাস শেষে আপনাদের 10 মিনিটের বা 5 মিনিটের একটা ব্রেক দেবো, যে আগের লেকচারগুলো দেখে ফেলেন, তারপরে আমি এমসিকিউ এখানে বোর্ডে দিয়ে উত্তর করে কাটাকুটি করব। নেক্সট টুয়েসডে আসলে বুধবার দিন ঈদ, মঙ্গলবার পরীক্ষা নেওয়াটা একটা চরম অমানবিকতা এবং বেশি আলট্রা হওয়া। আপনাদের পরের পরীক্ষাটা মঙ্গলবারই হবে, নেক্সট মঙ্গলবার, অর্থাৎ 25 তারিখে হবে নেক্সট পরীক্ষা। এই মঙ্গলবার পরীক্ষা নেওয়াটা একেবারে মানে বেশি হয়ে যায়। বুধবার দিন ঈদ, আপনার মঙ্গলবার পরীক্ষা, এটা মানে সিস্টেমের মধ্যে পড়ে না। এবারে সেনামল। সেনামল 1061 থেকে 1204 বইতেই লেখা আছে 1204, ইতিহাস বইতে 1061 থেকে 1204 এবং 1205 থেকে 1230, সামন্ত সেন, হেমন্ত সেন, বিজয় সেন, দাক্ষিণাত্যের কর্ণাটক, বল্লাল সেন,
কমা লক্ষণ সেন কমা বল্লাল সেন কমা লক্ষণ সেন। এবারে দেখেন সেন আমল 1061 থেকে 1204, এই 1061 হলো সামন্ত সেন, আর 1204 লক্ষণ সেন। 1205 থেকে 1230 বিশ্বম্ভর বিশ্বরূপ সেন ও কেশব সেন, লক্ষণ সেনের ভাই, পুত্র না। চাপমুক্ত, প্রেশারলেস, হাসি থাকবে মুখে, ঠিক আছে? ওকে, বেস্ট অফ লাক। হ্যাঁ, বিশ্বরূপ সেন ও কেশব সেন। সামন্ত সেন তিনি হলেন প্রতিষ্ঠাতা। দেখেন মাধ্যমিকের বইতে লেখা আছে বা সব জায়গায় 1161 থেকে 1204 এটাই ক্ষমতা ছিল লক্ষণ সেন, যার রাজধানী ছিল নদিয়া। ওর রাজধানী ছিল লক্ষণাবতী, তারপরে নদিয়া, এবং নদিয়া থেকে সে আবার বিক্রমপুরে চলে আসছিল। যা হোক, তার ভাইয়েরা বিশ্বরূপ সেন আর হলো কেশব সেন, তারা ক্ষমতা রাখছে 1205 থেকে 1230। সামন্ত সেন হল প্রতিষ্ঠাতা। আর হেমন্ত সেন প্রথম রাজার মর্যাদা লাভ করে, প্রথম রাজার মর্যাদা লাভ। বিজয় সেন তিনি হলেন 1098 থেকে 1160 এই পর্যন্ত ক্ষমতায় ছিলেন। কিন্তু একটা হিসেবে এখানে খটকা আছে, বলা আছে যে মদন পাল তার পরাজিত হয়েছে 1161-তে, আর বিজয় সেনের হাতে পরাজিত হয়েছে। তাহলে বিজয় সেনের তো 1161 পর্যন্ত ক্ষমতা থাকতে হবে, কিন্তু এখানে তো বলছে 1160, বইতে লেখা যে 1160 পর্যন্ত বিজয় সেন ক্ষমতায় ছিল। কিন্তু একটু আগে দেখলাম মদন পালের পরাজিত হয়েছে 1161-তে, কিন্তু পরাজিত হয়েছে কার হাতে? বিজয় সেনের হাতে। মদন পাল পতন হয়েছে বিজয় সেনের হাতে, একটু আগে দেখলাম না? তো সেক্ষেত্রে কিন্তু এটা 1161 হওয়ার কথা, কিন্তু ভূগোল বইতে মানে ইতিহাস বইতে আছে 1160। এখানে কাটিকুটি করার ক্ষমতা নাই। দাক্ষিণাত্যের কর্ণাটক, এটা ছিল সেনদের আদিবাস হলো যেখানে তার পিতৃপুরুষরা বসবাস করত, এটা হলো আদিবাস। এই জন্য তাদেরকে আদিবাসী বলে। অর্থাৎ আদিবাসী হলো এই সেনরা, আমাদের এখানে উপজাতি বা উপজাত, এখানে তারা বসবাস করত, কিন্তু তাদের আদিবাস ছিল হলো দাক্ষিণাত্য। আর দাক্ষিণাত্য হলো সেনরা হলো দাক্ষিণাত্যের আদিবাসী। বল্লাল সেন, এই বল্লাল সেন হলো কৌলিন্য প্রথা চালু করেছেন। কৌলিন্য প্রথা মানে হলো যেখানে সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ অনুষ্ঠান করতে পারত। সম্ভ্রান্ত জনগোষ্ঠী ছাড়া, মানে সম্ভ্রান্ত গোষ্ঠী ছাড়া তারা কোনো অনুষ্ঠান, মানে সামাজিক অনুষ্ঠানে তারা অতিথি থাকতো, সাধারণ কেউ থাকতে পারতো না। এই কৌলিন্য প্রথা চালু করেছে বল্লাল সেন কৌলিন্য প্রথা চালু করছে, এবং তার বিখ্যাত বই আছে দানসাগর এবং অদ্ভুত সাগর। দানসাগর এটা হলো তার গ্রন্থ, আর একটা আছে অদ্ভুত সাগর, এটা হলো তার আরেকটা গ্রন্থ। এটার আবার শেষ করছে লক্ষণ সেন শেষ করেন, অর্থাৎ উনি লেখা শুরু করছিলেন, মারা গেছেন, তারপরে লক্ষণ সেন শুরু করছেন। এই লক্ষণ সেনই স্বীকৃত সর্বশেষ রাজা হলো লক্ষণ সেন। এবং লক্ষণ সেন চালু করেছেন বর্ণপ্রথা। দেখি কি বলে। লক্ষণ সেন চালু করেছে বর্ণপ্রথা।
লাস্ট ক্লাসটা দেখেন, লক্ষণ ওই পালা সেন সম্পর্কে বলছিলাম। তারপরে কি কি পুত্র না ভাই ভাই, কেশব সেন লক্ষণ সেনের পুত্র নাকি ভাই? ভাই ভাই। আর এই ইতিহাস বই যে কাজটা করছে রে ভাই, মাধ্যমিকের ইতিহাস বইতে লেখা 1203 সালে কেশব সেন ক্ষমতায় ছিল। বইটা কয়ে এটা মাধ্যমিক বইতে অনেক ভুল, এত মানে বিরক্ত লাগে। আর ইতিহাসটা এমনিতেই খটকা, এর মধ্যে মাধ্যমিকের বইতে আরও খটকা, মানে ভুল বেশি, প্রিন্টিং মিস্টেক অনেক। এখানে বলছে যে লক্ষণ সেনের মৃত্যুর পর তার 2 পুত্র, আল্লাহ এই বইতে লেখছে পুত্র, ওই বইতে লেখছে ভাই। ওরে বাবা রে, ওরে আল্লাহ রে, এখানে কি পুত্র লিখছে না ভাই লিখছে? দেখে লই, ও মাবুদ রে। দুই পুত্র, ও ঠিকই তো আছে, দৌড়। তা এইটা হলো লক্ষণ সেনের পুত্র। লক্ষণ সেনের পুত্র হলো বিশ্বরূপ সেন, আর বিশ্বরূপ সেন আর কেশব সেন হলো ভাই। আমি এটাই তো এখানে কি লেগে ব্যাখ্যাটা দিলাম। লক্ষণ সেনের পুত্র হলো বিশ্বরূপ সেন, আর বিশ্বরূপ সেনের ভাই হলো কেশব সেন, মানে এই 2 পিস ভাই। আর এই 2 পিস হলো পুত্র, এই 2 পিস পুত্র। তাহলে কেশব সেন হলো পুত্র, মানে পুত্র হলো বিশ্বরূপ সেন, বিশ্বরূপ সেনের ভাই হলো কেশব সেন। লক্ষণ সেনের পুত্র বিশ্বরূপ সেন, আর কেশব সেন বিশ্বরূপ সেনের ভাই, তার মানে কেশব সেন লক্ষণ সেনের পুত্র। এরপরে দেখেন অদ্ভুত সাগর, এটা শেষ করেছেন লক্ষণ সেন, আর এই স্বীকৃত সর্বশেষ রাজা হলো লক্ষণ সেন, এবং তিনি চালু করছেন বর্ণপ্রথা চালু করেন। বর্ণপ্রথা মানে হলো যে ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়, দেখা যায়, ও দেখা তো যাবি এখন, ক্ষত্রিয়। হ্যাঁ পুত্রই ঠিক আছে, আমি দুঃখিত। বর্ণপ্রথা হলো সমাজে তিনি এই 4টা শ্রেণীতে ভাগ করেছেন। একটা হলো ব্রাহ্মণ, আর একটা হলো বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আসলে এই দেখেন, ব্রাহ্মণ হলো প্রথম, দ্বিতীয় হলো ক্ষত্রিয়, 3 হলো বৈশ্য, 4 হলো শূদ্র। এর মধ্যে বৈশ্য হলো বৈশ্য ব্যবসা, যারা ব্যবসা করে তাদেরকে বলা হতো বৈশ্য, আর যারা যুদ্ধ করে তারা হলো ক্ষত্রিয়, এদের পেশা হলো যুদ্ধ করে তারা হলো ক্ষত্রিয়। আর বৈশ্য হলো যারা ব্যবসা করে তারা হলো বৈশ্য। আর ব্রাহ্মণরা যারা হলো অধ্যাপনা করে, শিক্ষিত যারা, এবং পালামলে কিন্তু শিক্ষার প্রসার ঘটে। নালন্দা বিহারের নাম শুনছে, নালন্দা বিশ্ববিদ্যালয়। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণটা হয় এই নালন্দা বিহারের অনেকগুলো শাখা থাকতো, ওটা হলো বৌদ্ধদের ধর্ম চর্চা করা হতো। যেমন আমাদের এখানে ছিল পণ্ডিত বিহার, যেটা চট্টগ্রামে, ওই পণ্ডিত বিহার ওখানে। যেমন আমাদের এখন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এখানে আগে বিহার ছিল, মহাবিহার ছিল। ওই পাহাড়ে ওখানে বসে তারা শিক্ষা চর্চা করত, অধ্যাপনা করতো। ব্রাহ্মণ, ক্ষত্রিয় যুদ্ধ করত, বৈশ্যরা ব্যবসা করত, শূদ্ররা কৃষিকাজ করত।
কৃষিকাজ। এই মোটামুটি হলো। এর মধ্যে মনে রাখবেন এই বিজয় সেন ছিল শ্রেষ্ঠ শাসক। বিজয় সেন ছিল শ্রেষ্ঠ শাসক। শ্রেষ্ঠ শাসক হলো বিজয় সেন। প্রথম রাজার মর্যাদা লাভ করে হেমন্ত সেন, প্রতিষ্ঠাতা সামন্ত সেন। আর লক্ষণ সেনের দুই পুত্র ছিল বিশ্বরূপ সেন আর কেশব সেন। বিশ্বরূপ আর কেশব হলো ভাই। সেন বংশের এটা এখন আমার প্রশ্নের উত্তর দেন। সেটা হলো সম্ভ্রান্ত ব্যক্তিবর্গের আতিথেয়তাকে কি প্রথা বলা হতো আর কি প্রথা বলা হতো? এটা কি বর্ণ প্রথা না অন্য প্রথা? সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে বিভিন্ন অনুষ্ঠানে নেয়া, এটা কি প্রথা? এক 1161 থেকে 1204, সামন্ত সেন লক্ষণ সেন 1204, তার পুত্র বিশ্বরূপ এবং কেশব সেন 30। সামন্ত সেন প্রতিষ্ঠাতা, হেমন্ত সেন প্রথম রাজা, বিজয় সেন শ্রেষ্ঠ শাসক। দাক্ষিণাত্যে কর্ণাটকে ছিল আদিবাস। দানসাগর অদ্ভুত সাগর লিখছে বল্লান সেন, তিনি চালু করেছেন কৌলিন্য প্রথা। এটা হলো সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে অনুষ্ঠান করতে পারত। এই অদ্ভুত সাগর তিনি শুরু করছেন, শেষ করছে তার ছেলে লক্ষণ সেন, তিনি স্বীকৃত সর্বশেষ রাজা। ইনি বর্ণপ্রথা চালু করে। ব্রাহ্মণ যারা হলো অধ্যাপনা করে বা উচ্চ শ্রেণীর, ক্ষত্রিয় হলো যারা যুদ্ধ করে, বৈশ্য হলো যারা ব্যবসা করে, শূদ্র হলো যারা কৃষি কাজ করে। এটাই চালু করেছেন লক্ষণ সেন। বাংলায় বর্ণপ্রথার জনক বলা হয় লক্ষণ সেনকে। বর্ণপ্রথার কৌলিন্য প্রথা, বর্ণপ্রথা, ঠিক আছে। ভিডিওটা কই যে যায়। এরপরে দেখেন প্রাচীন আমলে কয়েকজন কৌলিন্য প্রথা, প্রাচীন আমলের পরিব্রাজক, বাংলায় পরিব্রাজকগণ আগমন ঘটেছে। পরিব্রাজকদের আগমন। পরিব্রাজক মানে ভ্রমণকারী অথবা পর্যটক, এবং বিভিন্ন পর্যটকদের কাহিনী পাওয়া যায় এই পরিব্রাজকদের বই পড়ে। পরিব্রাজকরা সাধারণত ভ্রমণ করার পর একটা ডায়েরি লেখে, সেইটাই হয় কি, সেইটাই ইতিহাস হয়ে যায়। আপনাদের সাধারণত আমার কাছে যদি কেউ বলে যে ভাই বইমেলায় যাব, কোন বই কেনা যায়, আমি তাদেরকে সাজেস্ট করি ভ্রমণ কাহিনী কেনার জন্য। ভ্রমণ কাহিনী কিনলে আপনি একটা অঞ্চলের কালচার, সংস্কৃতি, এভরিথিং জানা যাবে। এবং ভ্রমণ কাহিনীতে কিন্তু যেমন বিশেষ করে আবুল মকসুদ, তিনি প্রচুর ভ্রমণ কাহিনী লিখে গেছেন এবং আমার খুব প্রিয় একজন লেখক ছিলেন উনি। ওনার ভ্রমণ কাহিনী, এবং সৈয়দ মুস্তফা আলী অনেক আগের, এবং তারও ভ্রমণ কাহিনী আছে। এবং ভ্রমণ কাহিনীতে আপনি দেখবেন যে তিনি বর্ণনা দিবে যে আমি যখন যাই তখন ওই সময় উড়োজাহাজ ছিল না, ওই জায়গায় জাহাজ ছিল, এবং আমরা একটা ফেরি পার হলাম, ফেরির নামটা বলবে, ওখানে গেলাম, তারপরে আমরা রেস্টুরেন্টে খেলাম, ওই জায়গাটার প্রিয় খাবার এটা, খেতে পারলাম না, পকেটে টাকা ছিল না, মানে একেবারে সচরাচর গল্প, বাট আপনার ইনফরমেশন জানা হয়ে যাবে। এই ভ্রমণ কাহিনী পরিব্রাজকদের বা পর্যটকদের ভ্রমণ কাহিনীগুলোকে খুব শ্রদ্ধার সাথে ইতিহাসে দেখা হয়। এখন বিষয় হলো, প্রশ্ন আসে কি
প্রশ্ন আসে যে বাংলায় ভ্রমণকারী প্রথম পরিব্রাজককে, এই পরিব্রাজক কার আমলে এসেছে, তিনি কোন শতকে এসেছেন, তার গ্রন্থের নাম কি, এগুলোই পরীক্ষায় থাকে, সাধারণত এগুলোই পরীক্ষায় থাকে। তার মানে আমি একটু লিখি যে মেগাস্থেনিস ইনি প্রথম বাংলা, এই মেগাস্থেনিস ইনি প্রথম আসেন, তিনি একজন চীনা এবং তিনি প্রথম পরিব্রাজক, অর্থাৎ বাংলায় ভ্রমণকারী প্রথম পরিব্রাজক। এবং তিনি আসছেন কিন্তু সেই একেবারে মৌর্য যুগে, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় তিনি এই সময়টা এসেছেন। চন্দ্রগুপ্ত মৌর্য ক্ষমতায় ছিলেন সেই 14 শতকে, 302 অব্দে তিনি এসেছিলেন, 302। অর্থাৎ মেগাস্থেনিস বাংলায় আসছেন 302 অব্দ। নামের নিচেই যদি লিখে রাখেন সালটা তাহলে খুব ভালো হবে। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় আসেন এবং তার একটা বিখ্যাত গ্রন্থ আছে ইন্ডিকা। এই ইন্ডিকা গ্রন্থটি মেগাস্থেনিসের লেখা এবং ইতিহাসের, এই প্রাচীনতম ইতিহাসের আমি দুঃখিত, আল্লাহ রে, গ্রিক আমি দুঃখিত ভাই, সরি শিট। মেগাস্থেনিস তিনি একজন গ্রিক, তিনি কিন্তু গ্রিক ভূগোলবিদ, তিনি একজন ভূগোলবিদ। মেগাস্থেনিস একজন গ্রিক এবং একজন ভূগোলবিদ। তিনি প্রথম পরিব্রাজক, বাংলায় আগমনকারী এবং চন্দ্রগুপ্ত মৌর্যের সময় আসছেন, যিনি মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এবং তার একটা বিখ্যাত গ্রন্থ হলো ইন্ডিকা, এবং এই গ্রন্থটাকে ইতিহাসের নির্যাস বলা হয়। এরপরে মেগাস্থেনিসের পর বাংলায় আসছেন ফাহিয়ান। মেগাস্থেনিসের পর বাংলায় আসছেন ফাহিয়ান। এই ফাহিয়ান আসছেন তিনি একজন চীনা এবং তিনি আসছেন বাংলায় যখন গুপ্ত সাম্রাজ্য ছিল, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং এইটাই বলা হয় যে ফাহিয়ান আসছেন 14 শতকে অথবা 380 থেকে 414 খ্রিস্টাব্দ, এই সময়টা তিনি বাংলায় এসে থেকেছিলেন। এবং ফাহিয়ান চীনা, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় বাংলায় আসেন এবং তার একটা বিখ্যাত গ্রন্থ আছে ফু কুও কিং। এখন আপনাদের একটা সমস্যা হয়, বাংলায় ভ্রমণকারী প্রথম চীনা পরিব্রাজককে, তখন কিন্তু ফাহিয়ান উত্তর হয়, আপনি মনে করেন মেগাস্থেনিস হবে। বাংলায় প্রথম ভ্রমণকারী চীনা বললে ফাহিয়ান, আপনি পড়েন ফাহিয়ান, কিন্তু পরে উত্তর দেখেন মেগাস্থেনিস, কারণ পরীক্ষায় তো আর চীনা আসে নাই, আসছে প্রথম পরিব্রাজককে মেগাস্থেনিস, প্রথম চীনা পরিব্রাজককে ফাহিয়ান। এই প্রথম পরিব্রাজক, প্রথম চীনা পরিব্রাজক আপনার 3 জনের নাম পড়তে হবে। ফাহিয়ান আসে, এই ফাহিয়ানের পরে বাংলায় আসে হিউয়েনসাং। এই হিউয়েনসাং তিনি একজন চীনা, ইনি আসছেন হর্ষবর্ধনের সময়। হর্ষবর্ধন কিন্তু সেই শশাঙ্কের পরপর, শশাঙ্কের সময়কালীন। তার মানে ইনি আসছেন হলো 630 থেকে 644 এমন সময় আসছেন। তিনি শশাঙ্ককে কিছু সময় পেয়েছিলেন, বাকিটার সময় হর্ষবর্ধনের এসেছিলেন। তার মানে হিউয়েনসাং তিনি হর্ষবর্ধনের সময় ভ্রমণ করেন, হর্ষবর্ধনের সময় ভ্রমণ করেন এবং তার একটা বিখ্যাত গ্রন্থ আছে সিদ্ধি। এই সিদ্ধি হলো তার গ্রন্থ, সিদ্ধি গ্রন্থ। তাহলে মেগাস্থেনিস আসছে গ্রিক প্রথম পরিব্রাজক, আর এর হলো প্রথম চীনা পরিব্রাজক, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় তিনি আসে হর্ষবর্ধনের সময়। 4 নম্বর আসছেন মাহুয়ান। তিনি মাহুয়ান আসছে 15 শতকে, উনি একজন চীনা। তখন এই বাংলায় ক্ষমতায় ছিল গিয়াসউদ্দিন আজম শাহ।
গিয়াসউদ্দিন আজম শাহ। এই গিয়াসউদ্দিন আজম শাহ বাংলায় ছিল পঞ্চদশ শতকে, অর্থাৎ 1405 সালে। সাল সাধারণত আসে না, শতক আসে, কারণ এগুলো সালগুলো কনফিউজিং, মানে শতকটা সবাই মনে রাখে কিন্তু শতক দশক সাধারণত শতক পরীক্ষা আসে, সাল আসে না। 1405 মানে 15 শতক, 630 মানে সপ্তম শতক, 380 মানে চতুর্থ শতক এরকমের, 302 অব্দ মানে খ্রিস্টপূর্ব 4th শতক। গিয়াসউদ্দিন আজম শাহর সময় তিনি বাংলায় আগমন করেন। আর এর আবার একজন সহযোগী ছিল গংজেন, সহযোগী গংজেন, তিনিও আসছিল। তার সহযোগী ছিল গংজেন। উপমহাদেশের প্রথম মেগাস্তেনিস, আর বাংলায় চীনা প্রথম ফাহিয়ান। চীনা বললে ফাহিয়ান, রাইট। এরপরে হলো 5 নম্বরে দেখা যায় ইবনে বতুতা। ইবনে বতুতা তিনি ছিলেন মরক্কো, এর একজন মরক্কোর অধিবাসী। তিনি বাংলায় আসছেন ফখরুদ্দিন মোবারক শাহের সময়ে। ফখরুদ্দিন মোবারক শাহ এই সময় আসছেন, আর তার সময়কাল ছিল 1346। এইটার সাল আসে, এটা আধুনিক সাল তো, এইটার পরীক্ষায় আসে। এটা পরীক্ষায় আসে, এটা আধুনিক সাল সেটা, এই জন্য আসে। ইবনে বতুতা অব্দ বলতে খ্রিস্টাব্দ বোঝায়, খ্রিস্টপূর্ব অব্দ। আমি ইতিহাস বই দেখলাম অব্দ অনেক লেখা খ্রিস্টপূর্ব বোঝায়। আচ্ছা, খিরিপূর্ব লিখি তাইলে হবে, খিরিপূর্ব অথবা বিসি। ইবনে বতুতা 1346 সালে মরক্কো থেকে আসে ফখরুদ্দিন মোবারক শাহের সময়। তার বিখ্যাত বই হলো কিতাবুল রেহালা। কিতাবুল রেহালা, এখানে 3টা বই আছে, কে বলতে পারেন? একটা কিতাবুল রেহালা, আর একটা আছে কিতাবুল হিন্দ, আর একটা আছে কিতাবুল ইমান। 3টা আছে, কিন্তু কিতাবুল আরও আছে। কিতাবুল রেহালা হলো ইবনে বতুতার। তাহলে মেগাস্তেনিসের পর আসছে ফাহিয়ান। তো খেয়াল রাখবেন, মৌর্য যুগে দেখেন, মৌর্য যুগে আসছে কে? মেগাস্তেনিস। মতে মৌর্য, মতে মেগাস্তেনিস, ঠিক আছে। আর ফাহিয়ান আসছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। হিউয়েনসাং আসছে হর্ষবর্ধনের সময়। হিউয়েনসাং হর্ষবর্ধন, হতে হিউয়েনসাং, হতে হর্ষবর্ধন। ফাহিয়ান আসছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, গুপ্ত যুগে ফাহিয়ান প্রথম চীনা। আর মাহুয়ান আসছে গিয়াসউদ্দিন আজম শাহের সময়। মাহুয়ান মিলবে না, কিন্তু হিউয়েনসাং, হর্ষবর্ধন আর মৌর্য যুগে মেগাস্তেনিস। আর ফাহিয়ান যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এটা এমনি মনে থাকবে এই কারণে, কারণ প্রথম চীনা এবং আসছে মৌর্য যুগের পরের যুগে, অর্থাৎ গুপ্ত যুগে। গ্রন্থ হলো সিদ্ধি। মাহুয়ান, গিয়াসউদ্দিন আজম শাহ, তার সহযোগী গংজেন, তার কোনো গ্রন্থ পাওয়া যায়নি। ইবনে বতুতা হলো কিতাবুল রেহালা। এরপরে আপনার স্থাপত্য, বিভিন্ন স্থাপত্য, সেই সময় স্থাপত্য বিহার, এই বিষয়গুলো ছিল। আমি কিছু সংক্ষিপ্ত একটা বিষয় দেখাইছিলাম যে আনন্দ সব হলো কুমিল্লায়। আনন্দ সব কুমিল্লা, এটা বলেছিলাম। আবার বলেছিলাম যে ময়স্থানগড়ে, পঞ্চগড়ে সব গড়, মুরা সব ময়নামতি কুমিল্লায়, সেদিন ক্লাসে দেখাইছিলাম। তো স্থাপত্য বিহারের মধ্যে এখানে কিছু কনফিউশন আছে। কনফিউশন হলো প্রাচীনতম নিয়ে।
ঠিক আছে, আপনি লেখেন 1 নম্বর স্তূপ পর্বত। এক স্তূপ পর্বত আছে বৌদ্ধ স্তূপ, বৌদ্ধ স্তূপ। এ লেখলে ভালো লাগে না। ক বৌদ্ধ স্তূপ। খ সীতাকোট বিহার। সীতাকোট বিহার। গ সোমপুর বিহার। ঘ মহাস্থানগড়। উ উয়ারি বটেশ্বর। দেখা যায় নিচে লাগবে একটা। চ লালবাগ কেল্লা। জদিদান ওয়াই শহীদান। এটা যে কি একটা সময় ছিল যে মোবাইলে খালি রিংটোন শুনতাম, আর এখন রিংটোন যে কই থাকে এইটা খোঁজার সময় পাই না, আর টাইমও নাই। ইস্তান বিবিদান। প্রাচীনতম স্থাপত্যের নিদর্শন। কোনটি? 6টা অপশন, উত্তর করেন দেখি কারটা হয়। প্রাচীনতম স্থাপত্যের নিদর্শন কিতাবুল হিন্দ আল বিরুনি। আল বিরুনি কি বাংলায় আসেননি? না। মাহবুবন শেষে আসছে। ও ওখানে আবার ক্রোমোটার সমস্যা হয়েছে। মাহবুবন শেষে আসছে, রাইট। যে পারবে তাকে চা খাওয়াবো। আমি চা খাচ্ছি, আমি চা খাচ্ছি। এটা কি লিখছেন ভাই? উয়ারি বটেশ্বর। ও উয়ারি বটেশ্বর লিখছেন ইংলিশে। পেরিচাঁদ মিত্র ভাই। উয়ারি বটেশ্বর, সোমপুর বিহার। বলেন বলেন। মহেস্থানগড়, সীতাকোট বিহার, সোমপুর বিহার, মহেস্থানগড়, উয়ারি বটেশ্বর। চা খাইলে রাতে ঘুম হয় না, এটা কিন্তু ভুল ধারণা। চা খাইলে ঘুম ধরে। ওরি বটেশ্বর, ওরি বটেশ্বর, মহেস্থানগড়। সত্য কথা হলো ভাই, এখানে কারো উত্তর হয় নাই এখন পর্যন্ত, একজনের উত্তরও হয়নি। প্রাচীনতম স্থাপত্যের নিদর্শন বৌদ্ধ স্তূপ। এটা হলো আশরাফিপুর, ঢাকা। জায়গাটার নাম হলো ঢাকার আশরাফিপুর, ঢাকা। ডিরেক্ট আশরাফ লাগবে না, ঢাকা। প্রাচীনতম স্থাপত্যের নিদর্শন হলো বৌদ্ধ স্তূপ। প্রাচীনতম স্থাপত্যের নিদর্শন।
একটা বিষয় হলো স্থাপত্য আর ভাস্কর্য দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি একবার রিটেনের ক্লাস নিয়ে টাঙ্গাইলে 35তম বিসি আছে, তখন আমি বলছিলাম উনি ঢাকা ইউনিভার্সিটির চারুকলার স্টুডেন্ট, এই জাহাঙ্গীরনগরের প্রত্নতত্ত্বের স্টুডেন্ট, দুঃখিত, আর্কিওলজির স্টুডেন্ট জাহাঙ্গীরনগরে। তাহলে আমি বললাম যে বলেন স্থাপত্য আর ভাস্কর্যের মধ্যে পার্থক্য? কোনো পার্থক্যই নেই। স্থাপত্য আর পুরাকীর্তির মধ্যে পার্থক্য আছে। পুরাকীর্তি উনি বলছে দুইটাই পুরাকীর্তি, দুঃখিত, আমি বলছি স্থাপত্য ভাস্কর্যের মধ্যে কোনটা হলো পুরাকীর্তি, উনি বলছে দুইটাই। সাধারণত ভাস্কর্যের কনসেপ্ট অনেক পরে আসছে আর স্থাপত্যের কনসেপ্টটা আগে আসছে। তাহলে পুরাকীর্তি হলো যেটা মাটি খুঁড়ে বের করা হয়, আবিষ্কার করা হয়, সেক্ষেত্রে দুইটার মধ্যে পুরাকীর্তি হবে স্থাপত্য। এখন দেখেন প্রাচীনতম স্থাপত্যের নিদর্শন কোনটি? এটা বৌদ্ধ স্তূপ। যদি বলা হয় প্রাচীনতম স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটা, এই প্রাচীনতম স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন, এই শ্রেষ্ঠ নিদর্শনটা হলো সোমপুর বিহার। আর সীতাকোট বিহার যেটা, এটা হলো প্রাচীনতম বিহার। এটা 5ম থেকে 6ষ্ঠ শতকে হয়েছে। আর সোমপুর বিহার তো করেছে হলো ধর্মপাল ছিল 781 থেকে 821 পর্যন্ত, তার মানে এটা কত? 8ম শতক। 781 মানে 8ম শতক। প্রাচীনতম স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন ছিল সোমপুর বিহার, আর সীতাকোট বিহার ছিল প্রাচীনতম বিহার 5ম থেকে 6ষ্ঠ শতকে। আর মহেস্থানগড় এটা ছিল প্রাচীনতম নগর ছিল। আর ওয়ারি বটেশ্বর প্রাচীনতম বন্দর। আর লালবাগ কেল্লা মধ্যযুগের স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। অর্থাৎ শ্রেষ্ঠ প্রাচীনতম এই সংখ্যা নিয়ে একটু ঝামেলা হয়। প্রাচীনতম নগর বললে মহেস্থানগড়। প্রাচীনতম স্থাপত্যের নিদর্শন কোনটি? সেটা হলো বৌদ্ধ স্তূপ, ঢাকা, বর্তমান ঢাকা আর কি। নাম হলো আশরাফিপুর কোথায় খুঁজে পাই না, মনে হয় এই শিডিউলই চেঞ্জ হয়ে গেছে, মানে যেটাকে বলে আপনার ওই যে এলাকার নাম থাকে না, নামজারি, ওইটা মনে হয় চেঞ্জ হয়ে গেছে। আশরাফিপুর পাই না কোথাও। তাহলে বৌদ্ধ স্তূপ প্রাচীনতম স্থাপত্যের নিদর্শন, আই থিঙ্ক ক্লিয়ার। এটা মধ্যযুগের স্থাপত্যের নিদর্শন বলে লালবাগ কেল্লা। এটা হয়েছে আপনার 16শ-17শ শতকে, তার মানে মধ্যযুগ তো অষ্টাদশ শতক পর্যন্ত, সবই তো মধ্যযুগ। 12 থেকে অষ্টাদশ শতক পর্যন্ত মধ্যযুগ। ক্লিয়ার? প্রাচীন আমল নিয়ে আমি চেয়ারটা দিয়ে দাও তো। আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনের উত্তর দিব। আর আপনাদের কাজ হলো নেক্সট 5 মিনিট পড়া। যা লিখছেন গত 3-4টা ক্লাসে প্রাচীন আমল সম্পর্কে, সেগুলো একটু লিখতে হবে, মানে দেখতে হবে। আমি জাস্ট এখানে বসে আপনাদের প্রশ্নের উত্তর দেবো। আমাকে দেখা যাবে? দেখা যায় ভালো দেখাবে না, একটু ঘুরাই দাও। হ্যাঁ, ঘুরাই দাও, নিচে দাও। ওকে। আমার ভুঁড়িটা যেন না দেখা যায়, একটু উপরে উঠাও।
আচ্ছা, বুড়িটা যেন না দেখা যায়। সীতাকোট বিহার কোথায়? সীতাকোট বিহার হলো টাঙ্গাইল, দিনাজপুরে। দিনাজপুর সীতাকোট বিহার। দেবকোট শুনেন নাই? সীতাকোটের মানে দিনাজপুরের পূর্ব নাম কি? দেবকোট। এই সীতাকোট বিহার হলো দিনাজপুরে। কোনো কোশ্চেন থাকলে করেন, আর খাতা দেখেন। 5 মিনিট পরে আমি 10টা কোশ্চেন সলভ করব ইনশাল্লাহ। প্রাচীনতম মধ্যযুগের সময়কাল, প্রাচীন যুগ হলো আপনার 1200 সালের আগ পর্যন্ত, অর্থাৎ সেন আমল। আমরা কিন্তু তুর্কি আমলে ঢুকি নাই। তুর্কি যেটা 1204 থেকে শুরু হয়েছে সেটা আমরা ঢুকি নাই। অর্থাৎ সেন পর্যন্ত সব হলো প্রাচীন। আর সেন থেকে ইংরেজ আমল পর্যন্ত এটা হলো মধ্যযুগ। মধ্যযুগ 1800 সালের আগে, 1201 থেকে 1800, এটা মধ্যযুগ। সামন্ত সেন না, সামন্ত সেন পাল আমলে নাকি গুপ্ত? নয়নিকা সাথী প্রশ্ন করেছে। বইতে পাল আমলে নাকি গুপ্ত, বইতে দুইটাই আছে। বেসিক্যালি গুপ্ত যুগে সামন্ত নামে অঞ্চল ছিল, কিন্তু সামন্ত সেনের আবির্ভাব, সামন্ত সেন মানুষটা, সেই মানুষটা হলো পাল আমলে। আর সামন্তদের এর ধারণা গুপ্ত যুগও ছিল। ইতিহাস বইয়ে লেখা প্রাচীনতম নগরী ওয়ারি বটেশ্বর। নগরী লেখা? এই একটা ভেজাল লাগাইছে রে ভাই। তো বন্দর, ওয়ারি বটেশ্বর কি নগর? ওয়ারি বটেশ্বর ইতিহাস বইটা কই দাও তো। ভালো একটা প্রশ্ন করছে নপরাজিতা তাবাসসুম। স্থাপত্য বিহারের পার্থক্যটা একটু বলবেন? বিহার হলো উপাসনার জন্য করা হয়। বিহার মানে হলো কবর। আর স্থাপত্য অনেক কিছুই হতে পারে। সাল উল্লেখ না করলে বাংলা সেন বংশের শেষ রাজা কে হবে? এখন তো কেশব সেন না জাগাইলেও আপনার জাগাইতে হবে, আপনার এই সমাজ মেনে নেবে না। বজ্রযোগিনী হলো মুন্সিগঞ্জে, এটা 9-10 শতকে আর কি। ওরি বটেশ্বরের কথা একজন বললেন, দেখি। প্রাচীন আমাদেরকে কান্দায় দিল, একটা খাটাস জিনিস। ইতিহাস বইতে ওরি বটেশ্বর না? এখানে একটা কথা লেখা আছে, বাংলায় স্থাপত্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন হচ্ছে বৌদ্ধ স্তূপ। ওরি বটেশ্বর ছিল বাংলাদেশের প্রাচীনতম নগরী। এই একটা ভেজাল লাগাইতেছে। 6ষ্ঠ শ্রেণী বইটা দাও তো, ওইটা।
বৃহত্তর জেলা 17টি। বেসিক ভিতরে লালবাগ কেল্লা পেলাম না, এটা মুঘল আমলের মধ্যে ঢুকলেই পাবেন। হ্যাঁ, প্রাচীন মানে ইতিহাস শশাঙ্কই প্রথম গুরুত্বপূর্ণ সার্বভৌম। সত্য তো, ইতিহাসে প্রাচীন বাংলার ইতিহাসে শশাঙ্কই প্রথম গুরুত্বপূর্ণ সার্বভৌম শাসক। এর আগে কেউ সার্বভৌম শাসক ছিল না। ওকে, আমাদের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা নিয়ে আমরা একটুখানি দেখে নেই, দুইটা বইতে কি লেখা আছে। রাইট, অজন্তা ইলারা গুহা চিত্র কি? ওই পাহাড় কাইটা কাইটা চিত্রকর্ম বানাইছে। এটা হলো ভারতে, আর এটা হলো গুপ্ত যুগে হয়েছিল। লেখা আছে যে ব্রহ্মপুত্র নদ অববাহিকা ওরই বটেশ্বর ছিল একটি নদী বন্দর ও আন্তর্জাতিক বাণিজ্যিক রাজধানী। আন্তর্জাতিক বাণিজ্য প্রথম একটা কলাম ছিল ওয়ারি বটেশ্বর নিয়ে, ওখানে বলা ছিল এটি পূর্বে নদী বন্দর ছিল। না, আমরা এখানে ক্লিয়ার ধারণা পেয়েছি, বুঝছেন? কলমটা কই? এখানে যে বিষয়টা আছে, মহেস্থানগড় প্রাচীনতম রাজধানী আর ওয়ারি বটেশ্বর প্রাচীনতম বন্দর ও নগরী। বন্দর ও নগরী এটা, এছাড়াও বাণিজ্যিক রাজধানী, প্রাচীনতম বাণিজ্যিক রাজধানী। শিখে নেই, যা আমরা পাইছি তাই শিখে নেই। ওয়ারি বটেশ্বর প্রাচীনতম বন্দর ও নগরী, প্রাচীনতম বাণিজ্যিক রাজধানী। আর মহেস্থানগড় প্রাচীনতম রাজধানী। কারণ আমরা জানি, আমরা আগে পড়ছিলাম, মনে আছে, ওয়ারি বটেশ্বর 25,2500 বছর আগে, আর মহেস্থানগড় হলো আজ থেকে 2400 বছর আগে। 100 বছর আগে কিন্তু ওয়ারি বটেশ্বর 100 বছর আগে আসছে। তার মানে যেহেতু এটাকে আন্তর্জাতিক বাণিজ্যিক রাজধানী বলছে, তাহলে এর অবশ্যই এটা নগরী ছিল। আর মহেস্থানগড় প্রাচীনতম রাজধানী, এটা ঠিক করে নেন, আসলে এটাই হবে প্রাচীনতম নগর। মহেস্থানগড় হবে, কিন্তু পরীক্ষা তো অনেকবার আসছে মহেস্থানগড় বা পুণ্ডনগর অনেকবার প্রশ্ন আসছে, মানে অনেকবার আসছে পুণ্ডনগর, যে প্রাচীনতম নগর, প্রাচীনতম শহর। কিন্তু এখন আমরা যেটা দেখলাম যে ইতিহাসের যে তো ডিপ থেকে কোশ্চেন করে, এখানে লেখাই আছে যে প্রাচীনতম নগরী, আন্তর্জাতিক বাণিজ্যিক রাজধানী এবং নদী বন্দর। বন্দর আবার নদী বন্দর, স্থলবন্দর না। আন্তর্জাতিক নদী বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যিক রাজধানী এবং হলো প্রাচীনতম নগরী। আর মহেস্থানগড় হলো প্রাচীনতম রাজধানী। যদি ওয়ারি বটেশ্বর অপশনে না থাকে তখন এটা দাগানো যাবে, বুঝছেন? আগে তো কোশ্চেন হতো, অ্যানালাইসিস হতো না, অত ডিপলি থিঙ্কিংও ছিল না। কারণ আপনার সেই 90 সালের বিসিএস পরীক্ষা, তখন তো গুগলই ছিল না। গুগল তো আসছে 1999 সালে, ব্যাপারটা বুঝতে পারছেন? 99 সালে আসছে গুগল, তখন তো সার্চ ইঞ্জিনও ছিল না। বাংলাপিডিয়া আসছে 2003 সালে, তার মানে তখন এত কিছু ছিল না, বুঝছেন? তখন ওই রকমের গদবাদা কোশ্চেন করতো, সেগুলো পরীক্ষা আসতো এবং তখন দাগাইতো। এখন ওগুলোর ভুলগুলো বের হচ্ছে, এখন গবেষণা হচ্ছে। এখন বলবেন ভাই ইতিহাস এটা চেঞ্জ হয় নাকি? ইতিহাস চেঞ্জ হয় না, বাট গবেষণা তো চেঞ্জ হয়ে যায়।
গবেষণায় অনেক কিছু খুঁজে পাবে, সেই গদবাদা জিনিস থাকবে না, এটা স্বাভাবিক। কারণ আপনার এখন খোঁজে, আপনি ব্রিটানিকা তো আসছে একবার রিসেন্ট পাস্ট, ব্রিটানিকা সার্চ দিলে আপনি পেয়ে যান, এটা তো আগে ছিল না। আগে তো সেই নথি থাকতো, সেই কোন জায়গায় কার চোখে পড়তো না সেটা। এখন অনেক প্রশ্নই আছে, বিগত অনেক প্রশ্নই আছে যে প্রশ্নগুলো ভুল। যেমন আসছে না যে ঢাকা কোন আমলের নগর, একটা প্রশ্ন আসছে না, ঢাকা কোন আমলের নগর, সেখানে কিন্তু আপনার বিগত কোশ্চেনে সুলতানি আমল অপশনই ছিল না, কিন্তু এখন কিন্তু মুঘল আমলে এটা কিন্তু হবে না, এখন কিন্তু সুলতানি আমলই হবে, যে ঢাকা সুলতানি আমল। এবং 1400 কত সালের একটা মানচিত্র আছে, ঢাকার মানচিত্র আছে, যে বাংলায় সফর করেছিল সে ঢাকা নগরের ছবি তুলছিল, এটা সুলতানি আমলের। 1400 কত মানি হলো কি 1453 মানে খুব সম্ভবত, এটা হলো সুলতানি আমলের। তার মানে ঢাকা সুলতানি আমলের। এখন আগে পরীক্ষা আসে সেখানে সুলতানি আমল অপশনে ছিল না, কি করবেন, এখন এটা মুঘল আমল। কথা বুঝছেন? যেমন আপনি দেখেন 1971 সালে উপদেষ্টা কমিটি হয়েছে, 71 সালের উপদেষ্টা পরিষদের কমিটি হয়েছে। সেই কমিটিতে আপনার কমিটিতে কয়জন সদস্য ছিল, সেটা 6-এর বইতে যান 6 জন, 9-10-এর বইতে যাবেন 6 জন, আরেকটা বই দেখবেন 8 জন, আরেকটা বই দেখবেন 9 জন। ঠিক আছে, তো এইটার লিখতে লিখতে শেষ পর্যন্ত ওই বইটা দাও তো, ওখানে একটা ওই 4টার মধ্যে একটা আছে, কালকে আমি পাইলাম, মানে আমি একটা ওই 4টা বই দাও, ওই 4টা বই উপরের ওই এই 4টা একসাথে, যে 4টা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই বাংলা ও বাঙালির ইতিহাস এটা 4টা খণ্ড কিনে নিয়ে আসছি। এবং এই বাংলা ও বাঙালির ইতিহাস এই খণ্ডগুলো লিখছে যারা 71 সালে জড়িত ছিল, কলামগুলো যারা লিখছে, এবং তারা সবাই হলো মেজর KM শফিউল্লাহ বীরুত্তম। লিখছে কে দেখেন, নিরস্ত্র বাঙালি সশস্ত্র জাতির রূপান্তর তোফায়েল আহমেদ, ব্যারিস্টার আমিনুল ইসলাম 71-এর মার্চ থেকে প্রবাসী সরকার। তারপরে হলো আপনার যারা অধ্যাপক অজয়রা সর্বদল উপদেষ্টা পরিষদ, যারা ওই সময় ওই কমিটিগুলো করছে এবং তাদের লেখা এবং তাদের সম্পাদিত লেখাগুলো এই 4টা খণ্ডে আছে। এবং কালকে আমি খুঁজে পেলাম এটা হলো 8 জন উপদেষ্টা পরিষদের সদস্য, 8 জন, যে একেবারে মিটিংয়ে যারা ছিল সেখান থেকে যারা লিখছে সেই লেখাটা। এরকম বেরোতে বেরোতে এখন অনেক বের হচ্ছে। এখন এই ইতিহাসও চেঞ্জ হয়, যে বলে না যে ভাই এত কি চেঞ্জ হয় নাকি, আপনি তো বেসিক বই বের করে সাধারণ কিন্তু চেঞ্জ হয় নাকি, এখন তো মুক্তিযুদ্ধ চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি চিরন্তন বিষয়। তাহলে মহেস্থানগড় প্রাচীনতম রাজধানী দাগাবো, আর প্রাচীনতম নদী বন্দর নগরী যদি ওয়ারি বটেশ্বর থাকে এটা দাগাবো, এবং এটা আন্তর্জাতিক বাণিজ্যিক রাজধানী। এবং এটা শিওর যে ওয়ারি বটেশ্বর 2400 বছর আগে, আর 2500 বছর আগে, আর 2400 বছর আগে হলো মহেস্থানগড়, 2400 বছর আগে হলো মহেস্থানগড়। এই দেখেন 2টা বাক্য দেখেন, এখানে লেখা আছে যে মহেস্থানগড় প্রায় 2400 বছর আগে বগুড়া শহর থেকে, আবার ইসে লেখা আছে 2500 খ্রিস্টপূর্ব, ওই ইতিহাস বইতে প্রায় 2400 বছর আগে বগুড়া শহর থেকে, এটা হলো মহেস্থানগড়। আর ওয়ারি বটেশ্বরের কথা বলা আছে যে 2500 বছর আগে, 2500 বছর আগে, তাহলে ওয়ারি বটেশ্বর আগে আসছে, তারপরে হলো মহেস্থানগড়। তাহলে প্রাচীনতম নগরী মহেস্থানগড়, প্রাচীনতম রাজধানী, আর ওয়ারি বটেশ্বর ছিল আন্তর্জাতিক নদী বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যিক রাজধানী। ওকে, আর কোনো কিছু আছে কি না, আমি কোশ্চেনে যাব। মেঘাশ্রী প্রথম বাংলা নাকি উপমহাদেশে উনি বাংলায় আসছেন। বাংলাদেশের প্রথম স্বাধীন রাজ্য কোনটি? বঙ্গ। কোশ্চেন দেখি আমি, তারপরে কোশ্চেন করব। প্রথম স্বাধীন রাজ্য বঙ্গের শাসকের নাম কি? শাসকের নাম, বঙ্গের প্রথম শাসক, 3 জন শাসক ছিল বঙ্গের শাসক ছিল 3 জন, স্বাধীন শাসক 3 জন ছিল। প্রথম ছিল গোচন্দ্র, তারপরে ছিল ধর্মাদিত্য, তারপরে ছিল সমাচারদেব। গোচন্দ্র ছিল বাংলার। বঙ্গ গৌরব পড়া হয়নি, হয়ে গেছে। সেনদের ব্রহ্মক্ষত্রিয় বলা হয় কেন? ব্রহ্মক্ষত্রিয়, ওই যে ব্রহ্মক্ষত্রিয় চালু করছে, তো এই জন্য ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চালু করছে জন্য। বনপ্রচনাথ অবৈকে অবস্থিত কথারই বলা হয়েছে বন্দর সম্পর্কে, অর্থাৎ বন্দর প্লাস নগরী। আচ্ছা, প্রথম মহিপাল হওয়া উচিত অজন্তা ইলোরা গুহাচিত্র স্থাপত্য নিদর্শনের মধ্যে, বুঝি নাই তো। ইতিহাসের জন্য সব ক্লাসের জন্য একটাই বই থাকলেই ভালো হতো, খালি কনফিউশন বাড়ায়, রাইট, একটা বই হলে তো।
হ্যাঁ, আগে তো ভারত বাংলাদেশের প্রথম স্বীকৃতি দেয় বলা হতো, এখন তো ভুটান বলা হয়, রাইট? তন্ময় ভালো কথাই বলছেন। মেগাস্তিনিস প্রথম পরিব্রাজক বাংলার উপমহাদেশের প্রথম পরিব্রাজক। মেগাস্তিনিসে আসছে যেহেতু চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, তখন তার বাংলায় আসেন নাই, তাহলে ওটা উপমহাদেশেই হবে। বাংলার প্রথম পরিব্রাজককে তাহলে হবে হিউয়েন সাং। কোনটা? প্রথম মহিপালের আমলে তালপাতায় 12টি অস্ত্র সহস্রিকা। রামপাল, ওটা রামপাল ভাই। ডাইজেস্টের মতো ফাইনাল এক লাইনে ইনফরমেশনগুলো রিভিউ দিয়ে দেন। ওকে, হ্যাঁ এটা ঠিক, উপমহাদেশের প্রথম পরিব্রাজক মেগাস্তিনিসকে আমি বাংলায় লিখছিলাম, ওটা তো কমন সেন্স। মেগাস্তিনিস আসছে চন্দ্রগুপ্ত মৌর্য, আর চন্দ্রগুপ্ত মৌর্য তো কি করে নাই, চন্দ্রগুপ্ত মৌর্য তো আর বাংলায় আসে নাই, বাংলায় তো আসছে অশোক, বাংলায় আসে নাই। তার মানে মেগাস্তিনিস উপমহাদেশের প্রথম পরিব্রাজক। ওরে ঝামেলা রে। আর ফাহিয়ান বাংলায় প্রথম পরিব্রাজক, ফাহিয়ান বাংলায় প্রথম পরিব্রাজক। আমি কোশ্চেনে চলে যাই, 8টা-9টা কোশ্চেন আমরা সলভ করি, তাহলে আমাদের একটু ভালো হবে। রেডি? কোশ্চেন শুরু হয়ে গেল। কোশ্চেন শুরু। চন্দ্রগুপ্ত মৌর্য দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন আগে দেব তারপরে কোশ্চেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত। প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের রাজা ছিলেন না। 1 নম্বর দিয়ে তারপরে লিখবেন গুপ্ত সাম্রাজ্যের রাজা ছিলেন না। নুসরাত কালাম তানিয়া তিনি বলছেন কয় মাসে শেষ হবে? যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখবেন আমি আলোচনা করব, সব তো আর আলোচনা করা লাগবে না। আমি যদি এখন টমেটোর জাত পড়াই তাহলে হবে? টমেটোর জাতটা আপনি নিজেই পারেন। যেগুলো গুরুত্বপূর্ণ আলোচনা সেগুলো আমরা সময় নেব। ফাহিয়ান চীনা, হিউয়েন সাং তো না। গুপ্ত সাম্রাজ্যের রাজা ছিলেন না কে? ছিলেন না, রাজা ছিলেন না। আব্দুল্লাল মামুন হয়নি। শুভঙ্কর রায় থ্যাংক ইউ।
নয়নিকা হয়নি, নাজনীন ভুঁইয়া হয়নি, ইরশাদ জাহান টুম্পা হয়নি, রায়হান চৌধুরী রায়হান আলম হয়নি, রোমানা জাহিদ হয়নি, আশরাফুল জান্নাত মুমুর হয়নি, মাহবুব আক্তার হয়নি, তাসনিম চৌধুরী হয়নি, সুপ্রভা হয়নি, দীপ্ত রয় হয়নি, তাহমিনা আক্তার আরজিন থ্যাংক ইউ, কোহিনুর আক্তার কণা হয়নি, তানজিলা আক্তার সিনথিয়া থ্যাংক ইউ, শিরিন আক্তার থ্যাংক ইউ, সানন্দা দে হয়নি, শাহিদা বাড়ি থ্যাংক ইউ, শাইলি সাদিয়া ত্রিনা হয় থ্যাংক ইউ, ডিম্পলি পুতুল হয়নি, সৌরভ রঞ্জন দাস থ্যাংক ইউ, অনন্যা করিম থ্যাংক ইউ, জান্নাতুল মামা হয়নি, স্বপ্না খন্দকার হয়নি, শ্রাবণ মেঘ থ্যাংক ইউ, আশরাফুল জান্নাত থ্যাংক ইউ, শিরিন আক্তার জয়া থ্যাংক ইউ ভেরি মাচ। অন্যদের কথা আর বলবো না। অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি তো মৌর্য বংশের ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য বংশের ছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত তো গুপ্ত যুগের। যত গুপ্ত আছে এরপরে দেখবেন আরেকটা আছে চন্দ্রগুপ্ত মৌর্য। তার ছেলের নাম কি ছিল? তার ছেলের নাম কি ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলের নাম কি ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলের নাম ছিল ওই যে ছিল যে বিন্দুসার। অর্থাৎ মৌর্য যুগে একটাই গুপ্ত ছিল, একটাই গুপ্ত ছিল মৌর্য বংশের মধ্যে, একটাই। ঠিক আছে, বিন্দুসার তার পুত্র ছিল কিন্তু গুপ্ত ছিল না। আর গুপ্তর মধ্যে সবগুলোর মধ্যে গুপ্ত আছে। 1 নম্বর প্রশ্ন শেষ হলো। অপশন দিয়ে নেই, তারপরে উত্তর। অনেকে দেখছে যে আমি লাস্টের অপশনটা দেখতে ওই জায়গায় গেছি, তা মনে করছে যে এইটাই উত্তর। বুঝি না না, এত চিটার আমরা রে ভাই, সেই জিনিস। প্রশ্ন নাম্বার 2। প্রশ্ন নম্বর 2, মৌর্য, গুপ্ত, পাল, সেন কোন আমলে বাংলায় কোন আমলে বাংলায় রাজধানী স্থাপিত হয়? বাংলায় প্রথম রাজধানী স্থাপিত হয়। 2 নম্বর কোয়েশ্চেন, কোন আমলে বাংলায় রাজধানী স্থাপিত হয়? নাজরিন ভুঁইয়া থ্যাংক ইউ, রোদেলা খান হয়নি, আসিফ আহমেদ হয়নি, নীরা থ্যাংক ইউ, উর্মি আহমেদ হয়নি, মাহবুব রহমান মাহবুব থ্যাংক ইউ, রূপক থ্যাংক ইউ, অন্তু ঘোষ হয়নি, খান মেহেদি থ্যাংক ইউ, নয়নিকা সাথী থ্যাংক ইউ, মঞ্জুরুল হোসেন থ্যাংক ইউ, ফরদৌস মুন হয়নি, পেরিচাঁদ মিত্র হয়নি, জুয়েল রানা থ্যাংক ইউ, খান মেহেদি থ্যাংক ইউ, মাশরুরা খাদিজা থ্যাংকস, অনন্যা করিম থ্যাংকস, রাজিয়া সুলতানা বিথি, আরিফা আক্তার থ্যাংক ইউ দুজনকে, শেখ শাহজালাল হয়নি, আশরাফুল জান্নাত মোমো থ্যাংক ইউ, জান্নাত প্রীতি হয়নি, ইয়ামিন থ্যাংক ইউ, দোলা চক্রবর্তী হয়নি। এখানে দেখেন কোন আমলে বাংলায় প্রথম রাজধানী স্থাপিত হয়। প্রথম মানে হলো যেটা মহেস্থানগড়, আর মহেস্থানগড়ে প্রথম রাজধানী স্থাপন করছে সম্রাট অশোক, মৌর্য যুগের যিনি তৃতীয় শাসক। তার মানে এই সম্রাট অশোক ছিল মৌর্য যুগে। তাহলে প্রথম রাজধানী স্থাপিত হয় কোন আমলে বাংলায় প্রথম রাজধানী, অর্থাৎ বাংলার মধ্যে প্রথম রাজধানী হচ্ছে কিন্তু মহেস্থানগড়। বাংলার প্রথম রাজধানী কিন্তু মহেস্থানগড়। ক্লিয়ার? আর সেজন্য
মহেস্থানগড়। মহেস্থানগড়ে গুপ্ত যুগের রাজধানী ছিল। পালদের রাজধানী ছিল পাহাড়পুর, সেটা জানি আমরা, সোমপুর। আর রামাবতী ছিল রামপালের রাজধানী। রামাবতী রাজধানী ছিল রামপালের রাজধানী। আর পাল আমলের পুরো সময়টা রাজধানী ছিল সোমপুর বিহার। আর সেনদের রাজধানী ছিল একটা সময় ময়নামতি। ওরা আসছে কিন্তু দাক্ষিণাত্য থেকে, কিন্তু এর রাজধানী ছিল ময়নামতি। ওকে, 2 নম্বর কোশ্চেন গেল। নাম্বার 3 অপশন দিচ্ছি, তারপরে মৌর্য, গুপ্ত, পাল, সেন। বাংলার স্বর্ণযুগ, বাংলার স্বর্ণযুগ ছিল কোনটা? গুপ্ত যুগ, মৌর্য যুগ, পাল এবং সেন। মৌর্য গুপ্ত, পাল, সেন। আসিফ থ্যাঙ্কস, জুয়েল রান্না থ্যাঙ্কস, নুরি নীরা থ্যাঙ্কস, নয়নিকা সাথী থ্যাঙ্কস, মঞ্জুরুল হোসেন হয়নি, তাজুল ইসলাম হয়নি। অর্থাৎ যারা গুপ্ত বলতেছেন তাদেরটা হয়েছে, স্বর্ণযুগ ছিল। মৌর্য ছিল লৌহযুগ। আর পাল যুগে হলো পালি ভাষা ও চিত্রশিল্পের বিকাশ। আর সেন যুগে হলো কৌলিন্য প্রথা ও বর্ণ প্রথা। সেন যুগে কৌলিন্য প্রথা এবং বর্ণ প্রথা। তাহলে মৌর্য যুগ হলো লৌহযুগ, গুপ্ত হলো স্বর্ণযুগ, পাল আমলে পালি ভাষা ও চিত্রশিল্পের বিকাশ হয়, আর সেন আমলে কৌলিন্য প্রথা ও বর্ণ প্রথার বিকাশ ঘটে। প্রশ্ন নম্বর 4 নম্বর প্রশ্ন। সবচেয়ে পুরনো নিচের কোনটি? ABCD। সবচেয়ে পুরনো সীতাকোট বিহার, সত্যপীরের ভিটা, জগদ্দল বিহার, পাণ্ডুরাজার ঢিবি। নিচের এইগুলোর মধ্যে কোনটা পুরনো? 4 নম্বর, নিচের কোনটি পুরনো? সীতাকোট বিহার, জগদ্দল বিহার, সত্যপীরের ভিটা, পাণ্ডুরাজার ঢিবি। এখানে কিন্তু বিহারের কথা বলা হয়নি। নিচের কোনটি সবচেয়ে পুরনো কোনটা? দেখেন, সীতাকোট বিহার, এটা তো 5ম থেকে 6ষ্ঠ শতক, খ্রিস্টপূর্ব না, খ্রিস্টাব্দের মধ্যেই। সত্যপীরের ভিটা যেটা মহেস্থানগড় হলে তো খ্রিস্টপূর্ব হবে, কারণ এটা তো করছে ম্যাক্সিমাম কারা? ওই যে দুঃখিত, এটা তো পাহাড়পুরে, এটা করছে পাল আমল মানে 8ম বা 9ম শতক, তার মানে এটা এখনো পুরনো। জগদ্দল বিহার, এটা তো করছে দেবপাল তো ছিল 9ম শতক। আর পাণ্ডুরাজা ঢিবি, এটা হলো তাম্রযুগে, একেবারে অনেক পুরনো তাম্রপ্রস্তর যুগে, কিন্তু এটা আমরা জানি না কেন, এটা ভারতে, এই জন্য এটা বাংলাদেশে না, ভারতে। এই প্রাচীন ইতিহাস সম্পর্কে যখন আলোচনা হয়, পাণ্ডুরাজা ঢিবি থেকে শুরু হয়। এখান থেকে ইতিহাসের আলোচনা শুরু হয়, পাণ্ডুরাজা ঢিবি থেকে। তার মানে পাণ্ডুরাজা ঢিবি সবচাইতে পুরনো। পাণ্ডুরাজার ঢিবি, সীতাকোট বিহার, জগদ্দল বিহার, দেবপাল 9ম শতক। সত্যপীরের ভিটা পাহাড়পুরে,
আর পাণ্ডু রাজা ঢিবি হলো ভারতে। সত্যবীরের ভিটা ছাড়া সব ভিটাই কিন্তু মহাস্থানগড়, শুধু সত্যবীরের ভিটাটা পারবো না। নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5, এরপরে হলো 5 নম্বর কোশ্চেন, A B C D। দেব ও চন্দ্রবংশীয় আলোচনা, আহারে অফ কোশ্চেন, কোন আমলে? দেব ও চন্দ্রবংশীয়, মৌর্য, গুপ্ত, পাল, সেন। দেব ও চন্দ্রবংশীয় আলোচনা কোন আমলে? দেব রাজা, চন্দ্র রাজা, ত্রৈলোক্য চন্দ্র, আনন্দদেব, ভবদেব, কোন আমলে? 5 নম্বর, দেব ও চন্দ্রবংশীয় আলোচনা। আমরা উত্তর পেয়ে গেছি, অনেকেই উত্তর দিয়ে ফেলছেন, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হলো পাল যুগে, এবং এই দেব রাজারা থাকতো কুমিল্লায়, বর্তমান যে কুমিল্লা। আর চন্দ্ররা ছিল, চন্দ্রদের তখন রাজধানী ছিল হলো বিক্রমপুর, এরা বিক্রমপুরে থাকতো। এদের মধ্যে একজন রাজা ত্রৈলোক্য চন্দ্র, তিনি বরিশাল যাইতো, বরিশাল থাকতো, এবং বরিশালে তিনি চন্দ্রদ্বীপ নামকরণ করেছিল। কথা বুঝছেন? চন্দ্রটা বেসিক্যালি বিক্রমপুরে, কিন্তু তারা ত্রৈলোক্য চন্দ্র, তিনি বরিশালে গিয়ে চন্দ্রদ্বীপ নামকরণ করেছিল। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 6, A B C D। প্রশ্ন হলো স্বাধীন বঙ্গ ও গৌড় রাজ্য, স্বাধীন বঙ্গ ও গৌড় রাজ্য কোন যুগে? গুপ্ত যুগে, গুপ্ত পরবর্তী যুগে, পাল যুগে, সেন যুগে? গুপ্ত যুগে, পাল যুগে, গুপ্ত পরবর্তী যুগে, সেন যুগে। 6 নম্বর, 6 দিয়ে তারপর উত্তর করবেন, 6 দিয়ে উত্তর করবেন। আসিফ আহমেদ, থ্যাংক ইউ। অন্তু ঘোষ, শেখ শাহজালাল, নয়নিকা সাথী, নাজনীন ভুইয়া, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। গুপ্ত পরবর্তী যুগে, গুপ্ত পরবর্তী যুগে। আর আমরা জানি বঙ্গ ছিল 525 থেকে, বঙ্গ ছিল বেসিক্যালি 525 থেকে শুরু হয়েছে, এবং এটা 600 খ্রিস্টাব্দ। বঙ্গ ছিল 525 থেকে 600 এই জায়গায়। অর্থাৎ আমরা জানি গুপ্ত যুগটা ছিল কত? 320 থেকে 550, 320 থেকে 550 এই সময় ছিল গুপ্ত যুগ। তার মানে 525 থেকে 600 এর মধ্যে বঙ্গ ছিল, আর গৌড় ছিল 594 থেকে 637, এটা ছিল গৌড়। তাহলে 594 পরে গৌড়, আর 525 থেকে 600 পর্যন্ত হলো গুপ্ত। সেক্ষেত্রে বঙ্গ গুপ্ত যুগে হবে না, হবে গুপ্ত পরবর্তী যুগে। (525 থেকে 600 পর্যন্ত বঙ্গ, 594 থেকে হলো গৌড়। প্রশ্ন নাম্বার 7, অপশন দিচ্ছি ABCD। অশোক, চন্দ্রগুপ্ত, বিন্দুসার, হ্যাঁ, দশরথ। প্রশ্নটা হলো মৌর্য যুগের শ্রেষ্ঠ শাসক কে? শ্রেষ্ঠ শাসক, মৌর্য যুগের শ্রেষ্ঠ শাসক, মৌর্য যুগের বাংলায় শ্রেষ্ঠ শাসক, মৌর্য যুগে বাংলায় শ্রেষ্ঠ শাসক।
মৌর্য যুগের বাংলায় শ্রেষ্ঠ শাসক। প্রশ্নটা উত্তর করেন, 7-এর উত্তর। 7-এর উত্তর, মৌর্য যুগের শ্রেষ্ঠ শাসক, বাংলায় শ্রেষ্ঠ শাসক, বাংলায় শ্রেষ্ঠ শাসক আশরাফুল ইসলাম হয়নি, নাজনীন ভূঁইয়া, উর্মি, অর্ণব, অশোক। দেখেন বাংলায় শ্রেষ্ঠ শাসক বলছে, কারণ চন্দ্রগুপ্ত হলো শ্রেষ্ঠ শাসক, চন্দ্রগুপ্ত শ্রেষ্ঠ শাসক, কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলায় যখন বলবে, বাংলায় তো অশোক আসছে, তাই উত্তর হবে অশোক। বাংলায় না বললে, শুধু শ্রেষ্ঠ শাসক বললে উত্তর হইতো চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, এরপরে প্রশ্ন নাম্বার 8, প্রশ্ন নাম্বার 8, A B C D। ফা হিহেন, হিউয়েন সাং, ফা ইয়েন হিউয়েন সাং, মা হুয়ান, গংজেন। প্রশ্নটা হলো গুপ্ত যুগে কে আগমন করেন? গুপ্ত যুগে কে আগমন করেন? গুপ্ত যুগে কে আগমন করেন? প্রশ্ন নম্বর 8। তাহমিনা আক্তার, আরজিন আসিফ, নাজনীন ভূঁইয়া, নয়নিকা সাথী, উর্মি, সবাই সঠিক উত্তর দিচ্ছে। শিরিন আক্তার জয়া, ইয়াসমিন, ইয়ামিন, ইশরাত জাহান টুম্পা, নির্ঝর দোলা, এম এস জুয়েল রানা, তারমিনা আক্তার, সবারটা সঠিক, অর্থাৎ ফাহিয়ান। এই গুপ্ত কোন গুপ্তের সময় আসছে ফাহিয়ান, সেটার নাম বলেন। প্রথম চন্দ্রগুপ্ত না, প্রথম চন্দ্রগুপ্ত নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত? কার আমলে আসছে? আসছে কার আমলে? ফাহিয়ান আসছে কার আমলে? প্রথম চন্দ্রগুপ্ত না দ্বিতীয় চন্দ্রগুপ্ত? প্রথম চন্দ্রগুপ্ত না দ্বিতীয় চন্দ্রগুপ্ত? প্রথম চন্দ্রগুপ্ত নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত? 9 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 9। প্রশ্ন নম্বর 9, A B C D। 10টা কোশ্চেন দেবো আমরা, 4টা দিলাম। ময়নামতি গঠন করে, গঠন করেন পালরা, সেনরা, চন্দ্ররা, খড়গরা। ময়নামতি গঠন করেন, ময়নামতি গঠন করেন, হ্যাঁ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, রাইট। 8-এ যারা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বলছেন ফাহিয়ান আসছে, তাদেরটা রাইট। রূপক ময়নামতি গঠন করেন বা গোড়াপত্তন করেন কে? ময়নামতি নাজনীন ভূঁইয়া। উত্তরটা হয় নাজনীন ভূঁইয়া, উত্তর সঠিক। রূপক হয়নি, তাকি জাকুয়ান হইছে, মৌদেব গুড, শামসুন নাহার কাকলি, কাকলি হয় নাই, বেশি দুঃসমরা ছিল। আলামিন সরকার গুড, শিরিন আক্তার গুড, খুরশিদা আক্তার খুশি, তাপসী, তাসলিমা কি লেখছেন? ব তো অপশনই নাই। শারমিন জাহান, পালরা, অর্থাৎ গোড়াপত্তন যিনি করছেন তিনি তো দেবপাল।
মনে নেই? ময়নামতি দেবপাল করছে না? ওকে। আর যদি বলতো পাহাড়পুর, তাও পালরা, কিন্তু বেশি সময় ছিল কারা? সেনরা। নাম্বার 10, দিস ইজ দ্য লাস্ট অন। লাস্ট অন। প্রাচীনতম বাণিজ্যিক রাজধানী, অপশন নাই। প্রাচীনতম বাণিজ্যিক রাজধানী কোনটা? বা আন্তর্জাতিক বাণিজ্য রাজধানী, বাণিজ্যিক রাজধানী, প্রাচীনতম বাণিজ্যিক রাজধানী কোনটি? প্রাচীনতম বাণিজ্যিক রাজধানী মাহমুদা নাজনীন। আপনি তো কমেন্টই করেন না, আপনার কমেন্ট পড়বো কেমনে? রাইট, 10 নম্বর ওয়ারি বটেশ্বর। ওয়ারি বটেশ্বর, যেটা হলো নরসিংদী। ওয়ারি বটেশ্বর পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে, নরসিংদী, পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে, পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে। ওকে, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। ঈদের বন্ধে আপনারা পড়াশোনা করবেন, তবে অন্য সাবজেক্ট পড়েন, সাধারণ জ্ঞান অফ রাখেন। অন্য সাবজেক্ট বলতে অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান। আর আমি গ্রুপে কোনো পোস্টার দিলে দেখবেন, অথবা আগের ক্লাস, সাধারণ জ্ঞানের প্রচুর ক্লাস এই গ্রুপে আছে, যারা পরে ভর্তি হয়েছেন সেই ক্লাসগুলো দেখবেন। পুরনো ক্লাস দেখলেও ভালো, যদি অবসর সময় থাকে পুরনো ক্লাস দেখবেন। আর দোয়া করবেন ইনশাল্লাহ বেসিক ভিউর জন্য। সকলকে ঈদ মোবারক। ইনশাল্লাহ বেসিক ভিউ নিয়ে বসবো, এবং আগামী এই বন্ধের মধ্যে যেন বেসিক ভিউটা আমার শেষ হয়ে যায় ইনশাল্লাহ। যতটুকু কাজ যা আছে সব সাইজ করে ইনশাল্লাহ আপনাদের দেবো। দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।